হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরাবৃত্ত। আমরা অনেকেই করি কি, কণিকের অনেকগুলো সূত্র দেখে আমাদের মনে থাকতে চায় না, আমরা মুখস্থ করে পরীক্ষার মধ্যে যাই সেইগুলো আর ঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাই আজকে আমি চেষ্টা করব পরাবৃত্তের যে সূত্রগুলো আছে বা পরাবৃত্তের যেই জিনিসগুলো জানলে তুমি পরীক্ষায় সবগুলো অ্যান্সার করতে পারবা, সেইগুলো দেখিয়ে দিতে। যেহেতু আমার এটা প্রথম ভিডিও, আমি হচ্ছে অনলাইনে প্রথম ভিডিও করতেছি এইটা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখব। তাইলে আসো আমরা এখন আলোচনা করা শুরু করি। সর্বপ্রথম আমাদের জানতে হবে, যেমন একটা একটা কণিক আঁকাইতে হলে আমাদের কি দরকার? একটা কণিক আঁকাইতে হলে আমাদের দুইটা জিনিস দরকার। একটা হলো একটা রেখা দরকার, ধরো লাইনটা একটু চেক করে নিই। আর আরেকটা কি দরকার? আরেকটা হলো একটা বিন্দু দরকার। এখন এই রেখাটাকে আমরা কি বলি? রেখাটাকে আমরা বলি নিয়ামক রেখা। আর এই বিন্দুটাকে কি বলি? বিন্দুটাকে বলি উপকেন্দ্র। উপকেন্দ্র, তাই না? একটা বিন্দু আর একটা রেখা দরকার। তাই তারপরে এখন কণিক কি হয়? কণিক সাধারণত এই বিন্দুকে কেন্দ্র করে এখানে এখন আরেকটা চিত্র তৈরি হয় বা সঞ্চারপথ তৈরি হয়। এইখান থেকে এই সঞ্চারপথের যে কোনো বিন্দু, এইখান থেকে এই জিনিসটা থাকে, আর এই জিনিসটা থেকে এই রেখার সাথে, মানে এই দুইটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার ফলে এইখানে একটা হয় বৃত্তর মতো চিত্র তৈরি হয়, অথবা পরাবৃত্ত, তারপরে হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনো জিনিস তৈরি হয়। এই যে এই জিনিসগুলো যে তৈরি হয়, এই বিন্দু আর এই রেখাটার সাথে সম্পর্ক মিলেই কিন্তু একটা জিনিস তৈরি হয়। সেটাই আমরা হচ্ছে কণিক বলি। এখন তার শেপের উপর আমরা নাম দিই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তা এখন আমাদের হচ্ছে আর একটা জিনিস জানতে হবে। নেক্সট পেজে যাই আমরা একটু। তোমার এটা যদি একটা নিয়ামক রেখা হয়, এটা যদি উপকেন্দ্র হয়, আমরা একটা এরকম একটা চিত্র হইল। তো এই নিয়ামক রেখার এই বিন্দুটা হচ্ছে সি, ধরলাম এটা সি। আর এই চিত্রটার উপরে যে কোনো বিন্দুকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি? এক্স ওয়াই না? আচ্ছা, ধরে নিলাম এই বিন্দুটা বি, আর এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এ। তাহলে এখানে বিসি আর হচ্ছে এবি, এবি আর বিসি, এই দুইটা, তাহলে আমাদের হচ্ছে এই যে চিত্র আঁকাইলাম, বিসি, এই যে এই দূরত্বটা ডিভাইডেড বাই এবি, এই দূরত্বটা, মানে এই দুইটার দূরত্বের অনুপাত, মানে বিসি বাই এবি। এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে বা এই অনুপাতটাকে প্রকাশ করা হয় ই দিয়ে। ই দিয়ে ইসেন্ট্রিসিটি। এর মানে কি? এর মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতার মান ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেটা নির্দেশ করে পরাবৃত্ত। পরাবৃত্ত ই ইকুয়াল, ইর মান যদি একের থেকে বড় হয়, একের থেকে বড় হইলে সেটা নির্দেশ করে অধিবৃত্ত। আবার ই এর মান যদি একের থেকে বড় হয়েছে, একের সমান হয়েছে, তাহলে একের থেকে যদি ছোট না হয় তাহলে কেমন দেখা যায় না? তাহলে একের থেকে যদি ছোট হয় তাইলে হবে উপবৃত্ত। এখন অনেকেই বলবা, ভাই একের থেকে ছোট তাহলে কি মাইনাসে চলে যাবে? না, এরকম না। এই জিনিসটা হবে শূন্য থেকে বড়, একের থেকে ছোট, তাহলে হবে এটা উপবৃত্ত। আর ই যদি ই ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কি হবে? ই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা বৃত্ত হয়ে যাবে। তো এখন কণিকের বাদবাকি জিনিসগুলো জানার জন্য সরল রেখার হালকা পাতলা একটু কনসেপ্ট লাগবে। যারা জানো তারা তো ভালোই, আর যারা জানো না তারা আমার সাথে সাথে একটু দেখে নাও, তাই হয়ে যাবে। তোমার এইটা যদি একটা হচ্ছে ওয়াই অক্ষ হয়, আর এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষটা একটু ছোট এক্স, তাই না? আর একটু বড় করে দিই। তাইলে এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এই পাশে এক্স প্রাইম আর এই পাশে ওয়াই প্রাইম, এটা আমি দিলাম। তোমরা বুঝতে পারতেছো, এক পাশে এক্স,
তে এখানে যদি এক্স প্রাইম আর এক্স আর ওয়াই অক্ষ, আর এখানে যদি আমি এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকলাম, তাই না? এই রেখাটা কি হবে? এখানে হবে কি, তোমার হচ্ছে ধরো এইটুক, এই যে এই দূরত্বটা ধরলাম, এটা হচ্ছে 3, এটা 0 0 বিন্দু না? 3 মানে কি, এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এইখান থেকে এইটুকু যদি 3 হয়, এইটুকু 3ই হবে, এইটুকু 3ও হবে। মানে যতগুলো বিন্দু নেব সব জায়গায় এই রেখার উপর যতগুলো বিন্দু নিব আমি, সবগুলার কোটির মান 3 হবে, তাই না? কারণ এই দেখো, এক্স অক্ষ বরাবর যদি আমি এতটুকু আসি, ধরো এইটুকু আসলে 2 একক আসলাম, 2 একক আসলাম, কিন্তু উপরে গেলে এই যে উপরে কিন্তু 3 এককই যাইতে হবে। তার মানে এইখান থেকে এই যে যতগুলা বিন্দু নিব, সবগুলার ভুজ যাই হোক, কোটি কিন্তু সেম হবে। এটার ভুজ ধরলাম 1, কোটি কিন্তু 3ই হবে। এটার ভুজ ধরলাম 4, কোটি কিন্তু 3ই হবে। তার মানে বোঝা গেল যে এই রেখাটার শর্ত কি, এই এক্স অক্ষের যদি সমান্তরালে কোনো রেখা থাকে, সেই রেখাটা হওয়ার একটা শর্ত কি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট। দেখো এটা ওয়াই, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে না, ওয়াই ইকুয়াল টু 3। তার মানে কি, ওয়াই ইকুয়াল টু 3, এখানেও যদি এই যে এই বিন্দুতেও যদি তুমি ওয়াই ইকুয়াল টু 3 খোঁজো, তার মানে উপর দিক 3 ঘর যাও, এই যে এই রেখাটাই পাচ্ছ না? তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং। আবার সেম জিনিস একইভাবে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইলাম, সাথে এবার ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা নিলাম। ওয়াই অক্ষের সমান্তরালে যদি কোনো রেখা নিই, তাহলে ধরো এখান থেকে যদি এটা 5 একক দূরে হয়, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু 5 একক, মানে সমান্তরালে এই সবগুলো 5 একক দূরেই না, ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে না? তার মানে এই ওয়াই অক্ষের সমান্তরালে যে কোনো বিন্দুতে তুমি যাই নাও, ভুজের মান সবসময় সেম, মানে 5 একক দূরেই থাকতেছে। এক্স বরাবর 5 ঘর যাইতে হচ্ছে, আর ওয়াই বরাবর যদি এই দেখো এখানে 1 ঘর যাই, আমি ধরে নিচ্ছি এতখানি 1 ঘর, 1 ঘর যাই, তাহলে এইখানের মানটা কত হবে? এক্স অক্ষ বরাবর 5 ঘর যাচ্ছি, তারপর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, তার মানে 5,1, তাই না? এক্স অক্ষ বরাবর যত যাচ্ছি, তারপরে ওয়াই অক্ষ বরাবর, তারপরে এইখানে 5,2, কারণ আমি এই বিন্দুর সমান্তরাল এখানে হচ্ছে ওয়াই 2 ধরে নিছি। তাইলে তোমার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, আর ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত এক্স ইকুয়াল টু সামথিং। এখানে এটাও লিখে দিই, এক্স অক্ষের সমান্তরাল, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু সামথিং, তাই না? এই জিনিসটা গেল। আর আরেকটা সরলরেখার জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা যদি বিন্দু দেওয়া থাকে আর একটা সরলরেখা আছে, একটা সরলরেখা দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি লম্ব টানি আমরা, এই লম্বর দৈর্ঘ্য কত হবে, এই লম্বটার লেন্থ কত হবে, এই জিনিসটা বের করি। এই জিনিসটা বের করার জন্য কি, এই বিন্দুটা যদি A1, B1 হয়, আর এই সরলরেখাটার সমীকরণ যদি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে এই দূরত্বটা বা এল, এই লম্ব দূরত্বটার সূত্র হবে, তোমার লম্ব দূরত্বটার সূত্র হবে হচ্ছে মডুলাস অফ, এই যে এই বিন্দুটার যে হচ্ছে বিন্দুটা দেওয়া আছে না A1 B1, এই বিন্দুটা তুমি হচ্ছে সমীকরণের এই এ আর বির জায়গায় বসাই দিও, তাহলে এ, এ আর বি না, এক্স আর ওয়াই এর জায়গায়, তাহলে এ ইন্টু A1 প্লাস বি ইন্টু ওয়াইয়ের জায়গায় বি, এই ওয়াইয়ের জায়গায় B1 বসাবা, তাহলে বি ইন্টু B1 প্লাস সি মডুলাস ক্লোজ, আর নিচের কি হবে, নিচে এই সমীকরণের এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কোয়ার হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা করি, এই যে
এইটা করলে যে দূরত্বটা আসবে বা দৈর্ঘ্যটা বের হবে সেটাই হচ্ছে এই লম্ব দূরত্বটা। তাইলে মোটামুটি এখানে তোমার সরলরেখার কনসেপ্টটা হয়ে গেল। এখন আমরা পরের পেজে যাই। পরের পেজে গেলে পরাবৃত্তর মেইন টপিকটা শুরু করব। তো এই দেখো, পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। অনেকে এভাবে মনে রাখে, এটার পর মনে রাখে আবার নতুনভাবে সূত্র মনে রাখে, কিন্তু এই দুইটা মনে না রেখে সরাসরি এভাবে মনে রাখবা, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস আলফা। আর আরেকটা মনে রাখবা, এই এক্স, এটার মনে রাখার বাদে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। এই দুইটা মনে রাখলে দেখো তোমার এখান থেকে শীর্ষ বের করে একদম সব, এখানে এই যে এইটা দিয়ে দিলে অনেকে হয় কি, তোমরা অনেকে বুঝতে পারো না শীর্ষ, এখান থেকে তুমি শীর্ষ কিভাবে বের করবে। অনেকে মনে করে শীর্ষের জন্য আবার এটা মুখস্থ করতে হবে, তা না, কিন্তু এটাই যদি একবার মুখস্থ করো, এখানে শুধু ওয়াই থাকা মানে এটা জিরো, তাই না? এটা শুধু এক্স থাকা মানে এটা জিরো। এভাবে মনে রাখতে হবে। আমার আমার প্রিফারেন্স থাকবে যে এই পরের দুইটা সূত্র মনে রাখা, তাইলে তোমার হচ্ছে অন্যান্যগুলো সব দিকে সুবিধা হবে। তো এখন পরাবৃত্তটা দেখতে কেমন হবে সেটা নির্ভর করবে এই যে এখানে তোমার এই যে স্কোয়ারটা কোথায় আছে। স্কোয়ারটা কোথায় আছে দেখো, এটার উপর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে না? মনে রাখবা, ওয়াইয়ের উপর যদি স্কোয়ার থাকে তার মানে ওয়াইয়ের দিকে ছড়িয়ে যাবে। ওয়াইয়ের উপর স্কোয়ার থাকলে পরাবৃত্তটা দেখতে হবে এরকম। আর এখানে আবার এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর যদি পরাবৃত্ত থাকে, সরি, স্কোয়ার থাকে, তাহলে পরাবৃত্তটা দেখতে হবে এরকম। এখন বলতে পারো যে ভাই আপনি এটা এই পাশেই দিলেন, এই পাশে কেন দিলেন না? এটা এই পাশে দিলেন, এই পাশে দিলেন, নিচে দিলেন না কেন? হ্যাঁ, এটা নির্ভর করে এই যে তোমার এইখানে যে ফোরে আছে না, ফোরের আগে যদি মাইনাস থাকে তাহলে এইটা এই পাশে হবে। আর ওই যে এক্স স্কোয়ার থাকলে তো এরকম হবে। আর সেটার আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা নিচের দিকে হইতো। এইটা ধরো ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? আর পরাবৃত্ত আঁকানোর জন্য আমরা এইখানে একটা পরাবৃত্তের কি থাকে, এটা, এটাকে আমরা বলি পরাবৃত্তের অক্ষরেখা, তাই না? পরাবৃত্তের অক্ষরেখা। তারপরে পরাবৃত্তের কি থাকে, এটা হচ্ছে পরাবৃত্তের নিয়ামক রেখা। দেখা হইলো, তাই না? এটা হচ্ছে পরাবৃত্তের নিয়ামক রেখা, আঁকাইলাম। এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মূল বিন্দু 0,0 তে আমরা এখানে একটা হচ্ছে পরাবৃত্ত আঁকানোর চেষ্টা করি। একটা পরাবৃত্ত আঁকানোর চেষ্টা করি। এই পরাবৃত্তটার সমীকরণ এখানে দিয়ে রাখি আগে থেকে। এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। এটার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই সমীকরণ থেকে তুমি কি দেখতে পাচ্ছ, এই এটা যদি পরাবৃত্ত হয় তাহলে এর শীর্ষবিন্দু যে আলফা বিটা না, আমরা কি জানি এক্স আর ওয়াই এর সাথে যেটা থাকে মাইনাস দিয়ে সেটা হচ্ছে শীর্ষবিন্দু না, আলফা বিটা। তাহলে এটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা হচ্ছে তোমার আলফা কমা বিটা। তারপরে পরাবৃত্তের কি থাকে, একটা উপকেন্দ্র লাগবে না? এই যে ধরো এটা উপকেন্দ্র, উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাই না? কিন্তু এখন আমি কিছু দিয়ে প্রকাশ করলাম না। এটা তোমার উপকেন্দ্র, এটা শীর্ষ, এটাকে কি বলে, এটা নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে নামগুলো লিখে দিই, উপকেন্দ্র, তারপরে শীর্ষ, নিয়ামক রেখার পাদ বিন্দু রাখলাম। রাখার পরে এখন এই সমীকরণ থেকে তুমি কি বলতে পারো? সমীকরণ থেকে আমি একটা জিনিস শিখাই রাখি, এই যে সমীকরণের যে, সমীকরণ থেকে যদি তোমাকে বলা হয় যে এই যে এই অক্ষটা আঁকাইলা, এটা একটা অক্ষরেখা বলে, তাই না?
অক্ষরেখা, এটা সমীকরণ বের করো। একটু আগে তোমার সরল রেখার কনসেপ্ট দেখাইলাম, তার মানে এটার কোটি সেম এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, এটা বের হবে, তাই না, অক্ষরেখার সমীকরণ। কিন্তু তোমার এই পরাবৃত্তের সমীকরণ থেকে অক্ষরেখার সমীকরণ কিভাবে বের করবা? অক্ষরেখা সবসময় মনে রাখবা যেটার উপর স্কোয়ার, এই যেটার উপর স্কোয়ার সেটা ইকুয়াল টু যদি জিরো লেখো তাহলে সেটা হবে অক্ষরেখার সমীকরণ। তার মানে ওয়াই মাইনাস বি ইকুয়াল টু জিরো, যদি জিরো লেখো তাহলে এটা সমীকরণ কি হবে? ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে এক লাইন পরে করলে ওয়াই ইকুয়াল টু বিটা, তার মানে দেখো ওয়াই ইকুয়াল টু সামথিং আসলো। এটা কিন্তু অক্ষরেখার সমীকরণ বের করে ফেললাম আমরা। তারপরে এখন আমরা কি জানি? এই যে এটা শীর্ষর মান জানি, এইখান থেকে এইটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, আবার এইটারও একটা দূরত্ব আছে। এই দুইটা দূরত্ব কত? এ। এই এ কোণে, এটা হচ্ছে এই যে 4a, এটা আছে না, এটাই হচ্ছে এই এ। তার মানে দুইটার দূরত্বই সেম পরাবৃত্তের ক্ষেত্রে। কারণ কি? ওই যে উৎকেন্দ্রিকতা আমরা কি জানছি, এই পুরা এটার উপর যে কোনো একটা বিন্দু, এই উপকেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব এবং সেই বিন্দু থেকে এটা এই সরল রেখার উপর বা নিয়ামক রেখার উপর এদের অনুপাত কিন্তু এক হয়। যদি এটা এ আর এটা এ না হয় তাহলে কিন্তু এদের অনুপাত এক হবে না। কারণ কি, এই বিন্দুটাও কিন্তু এই তোমার পরাবৃত্তের উপরই যে কোনো একটা বিন্দু, তাহলে এটাও এ, এইটাও এ। তাহলে এখান থেকে তোমার শীর্ষ তো জানলা সমীকরণ থেকে, শীর্ষ জানলে এখন উপকেন্দ্র জানতে হবে না? উপকেন্দ্র যদি জানতে হয়, এখানে আলফা আর বিটা যদি শীর্ষ হয়, এখানে যে এটা এই রেখার একটু আগে সরলরেখা যেটা কনসেপ্ট দেখলাম, এই রেখার উপর কোটি সেম না অলওয়েজ, ওয়াই ইকুয়াল টু সামথিং, তার মানে কোটি অলওয়েজ সেম। তার মানে এই বিন্দুর কোটি হবে বি। তাহলে ভুজ কত হবে? এখানে আলফা ছিল, মানে ভুজ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এখানে আলফা ছিল, এখান থেকে আরো এ ঘর সামনে গেলাম, তাইলে হচ্ছে এখানে আলফা প্লাস এ হবে না ভুজটা? আবার সেম ভাবে তাহলে উপকেন্দ্রও কিন্তু স্থানাঙ্ক পাই গেল। তারপরে আবার তুমি এই যে নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এইটার ক্ষেত্রেও তোমার কোটি কিন্তু এই রেখার ক্ষেত্রে সব জায়গায় সেম। তার মানে এইটার স্থানাঙ্ক তোমার হচ্ছে বি হবে, আর সামনে কি হবে? এটা যদি আলফা কমা বিটা হয় তাহলে এটা বাম দিকে আসতেছে, নেগেটিভ দিকে আসতেছে, তাহলে আলফা থেকে কিছু বাদ যাবে না? কি বাদ যাবে? এই যে এ পরিমাণ বাদ যাবে, কারণ আলফা থেকে এখান থেকে এইটুক দূরত্ব এ, তাহলে আলফা থেকে এ পরিমাণ বাদ যাবে, আলফা মাইনাস এ। এটা হচ্ছে তোমার নিয়ামক রেখার পাদবিন্দু। তাইলে আমরা আজকে কি কি শিখলাম? নিয়ামক রেখার পাদবিন্দু শিখলাম, শীর্ষ শিখলাম, উপকেন্দ্র শিখলাম। এখন তুমি মনে করতে পারো ভাই আমি এই চিত্র আঁকায় কোথায় এই যে এই আলফা প্লাস এ করতে হবে, আলফা মাইনাস এ করতে হবে, এটা কিভাবে মনে রাখবা? এটা সহজভাবে এভাবে মনে রাখবা, যার উপর স্কোয়ার থাকবে না তার সাথে যোগ বিয়োগ করো। তার মানে দেখো এক্স এর উপর কিন্তু স্কোয়ার নাই, তাহলে এক্স এর সাথে আমরা যোগ করছি না, দেখো এক্স এর সাথে আলফা প্লাস এই এক্স, প্রথমটা ভুজ মানে এক্স না, এক্স এর সাথে যোগ করছি, এই যে এক্স এর সাথে কিন্তু বিয়োগ করছি। যার উপর স্কোয়ার থাকবে না তার সাথে যোগ বিয়োগ করবা। অক্ষরেখার সমীকরণ কোনটা? অক্ষরেখার সমীকরণ হচ্ছে যার উপর স্কোয়ার আছে সেটা ইকুয়াল টু জিরো। এখন এইখানে কিন্তু আরো দুইটা জিনিস আছে। এটা যদি শীর্ষ হয়, আর শীর্ষ এইখান থেকে যদি একটা রেখা টানি, এটাকে কি বলা হবে জানো? এটাকে বলা হবে শীর্ষের স্পর্শক। আর এটা যদি উপকেন্দ্র হয়, উপকেন্দ্র থেকে যদি একটা দাগ টানি, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এইটুকুকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তো এই শীর্ষবিন্দুর এইটারও সমীকরণ বের করতে হবে না? এটার সমীকরণ কিন্তু কোনটা হবে জানো? এইটার সমীকরণ হবে যেটার উপর স্কোয়ার থাকবে না সেটা ইকুয়াল টু জিরো। এই যে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, এটা হলো এই তোমার শীর্ষের স্পর্শকের সমীকরণ। আমার স্পর্শকটা যদি একটু ব্যাখ্যা হয়েছে, তাইলে এখান থেকে এই কয়টা টপিক শিখলাম। শেখার পর আরেকটা জিনিস শিখতে হবে। যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও, লেখাগুলো একটু বড় বড় হচ্ছে, মানে একটা চিত্রের ভিতর লেখার জায়গা কমে যাচ্ছে, একটু কনসিডার করো। আমি এগুলোকে আপডেট করে দেবো ইনশাল্লাহ। দেখো তোমাদের জন্য আমি আর একটা চিত্র আঁকাই, পরাবৃত্তের চিত্র আঁকাই। এটা অত ডিটেলস দেখাচ্ছি না, কারণ একটা টপিক ওইখানে বাদ পড়ে গেছে। এটা যদি একটা পরাবৃত্ত হয়, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। উপকেন্দ্র হইলে এটা তোমার উপকেন্দ্রে এই, এটা তোমার উপকেন্দ্রিক লম্ব,
এই এতটুকু দৈর্ঘ্যটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। দৈর্ঘ্য বের করার জন্য এখানে তোমার হচ্ছে এটা নিয়ামক রেখা, এইটুক দূরত্ব এ, এইটুক দূরত্ব এ, এই দুইটা দূরত্ব যদি এ হয় ভাইয়া, বলো তো ভাইয়া এই যে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা তো সেমই হবে, এই দুইটা দূরত্ব সেমই হবে, এই দূরত্বটা কত হবে বলো তো? দেখো ভালো করে দেখো, এইটা এ, এইটা এ, এখানে তো আমার একটু দাগটা ব্যাকা হয়েছে, এটা তো একদম সমান্তরাল হবে। তাহলে এই দুইটা যদি এ হয়, পরাবৃত্তর ক্ষেত্রে কিন্তু উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু এবং সেখান থেকে নিয়ামক রেখা এই দুইটার অনুপাত এক হয়, তার মানে এই দুইটা দূরত্ব সমান হয়। তাহলে এখান থেকে এ, এ যোগ এ, এইটুক তাহলে দূরত্ব এখান থেকে এইটুক দূরত্ব 2a, তার মানে এর সমান্তরালেই তো এই বিন্দুটা, তাই না? তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 2a, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি 2a হয়, তাহলে এই এখান থেকে উপকেন্দ্র পর্যন্ত 2a হতে হবে, তাই না? তাইলেই তো তোমার অনুপাত এক হবে। তাহলে এইটুক 2a, এইটুক যদি 2a হয়, নিচেরটাও সিমেট্রিক, তাহলে এটুকু 2a, তার মানে সম্পূর্ণটা 4a। তাইলে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। এখন তুমি বলতে পারো ভাইয়া 4a, শুধু 4a হবে? এর মান তো অনেক সময় এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখানে এই যে এর মানের মাইনাসও থাকতে পারে, তাইলে দৈর্ঘ্য কখনো মাইনাস হবে, তার জন্য 4 মডুল আছে। তাইলে তোমার হচ্ছে মোটামুটি পরাবৃত্ত থেকে যা যা আসতে পারে, যে জিনিসগুলো তোমার সূত্র মুখস্থ করতে, সেই জিনিসগুলোর প্রথম অংশ শেষ। তাহলে এর জন্য একটা আমরা প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস করলে এই জিনিসটা আরও সুন্দরভাবে তোমার একটা দেওয়া আছে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। এটা বের করবা তোমরা শীর্ষ উপকেন্দ্র নিয়ামক রেখার পাদবিন্দু, তারপরে অক্ষের ইকুয়েশন, তারপরে উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আবার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, শীর্ষের স্পর্শক আর নিয়ামক ইকুয়েশন। তাহলে এখন দেখো শীর্ষ, শীর্ষ কি এটা, এটা না, শীর্ষ হবে আলফা বিটা। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্র কোনটা হবে? তোমার আগে এই পরাবৃত্তটা এখানে একটা রাফ করো, এটা যদি একটা পরাবৃত্ত হয়, এটা উপকেন্দ্র, শীর্ষ থেকে এ পরিমাণ দূরে না, এ পরিমাণ দূরে কোনটার সাথে যোগ বিয়োগ করতে হবে? যেটার উপর স্কোয়ার নাই, এই যে উপকেন্দ্র এটা, তাইলে তোমার শীর্ষ হবে আলফা প্লাস এ কমা বিটা। নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু কোনটা? এই যে এইটা না, তার মানে কি এইটা আলফা বিটা, এইটুক এ, তাহলে হচ্ছে এ পরিমাণ পিছনে আসতে হচ্ছে, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু আলফা মাইনাস এ কমা বিটা। তারপরে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কোনটা? এই যে যেটার উপর স্কোয়ার থাকবে সেটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো দিলে ওয়াই ইকুয়াল টু বি হয়, সরি ওয়াই ইকুয়াল টু বিটা হয়, তাই না? তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা, এটা কেবলই বললাম 4 মডুলাস অফ এ। এখানে আমার মানগুলো দেওয়া নাই, মানগুলো দেওয়া একটা আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দৈর্ঘ্য বের করলাম, তাহলে সমীকরণটাও আমাদের বের করা উচিত না? এখানে শীর্ষে আলফা কমা বিটা, শীর্ষ থেকে কত দূর গেছে, এখানে যে আলফা ছিল, এখানে এ ঘর জুড়ে গেছে, আলফা প্লাস এ, এটা এক্স অক্ষ বরাবর গেছে না? তাহলে এক্স ইকুয়াল টু, এটা যদি জিরো, ধরো একটা জিরো জিরো বিন্দু হইতো, তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত গেছে আলফা,
আলফা, এটা আলফা বিটা, তার মানে কি 0 0 থেকে আলফা পরিমাণ তো আসছে, তাই না? তারপরে এখান থেকে আরও এই পরিমাণ গেছে, তার মানে এইটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ, এটাতে সমীকরণ হচ্ছে, তাই না? তাইলে এটার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ। তারপরে শীর্ষের স্পর্শক, এই যে এই শীর্ষের স্পর্শক, এটা কোনটা হবে? যেটার স্কোয়ার নাই সেটা ইকুয়াল টু জিরো, এই যে এইটা ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু আলফা। আর নিয়ামকের সমীকরণ কি? এই যে এইটা যদি এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ হয়, তাহলে এটা ইকুয়াল এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ না, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, এটাই সমীকরণ, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ। তাইলে এইটা হচ্ছে তোমার মোটামুটি শিখে গেল। আর একটা হচ্ছে নিউমেরিক্যাল বা হচ্ছে সংখ্যা দিয়ে একটা আমরা প্র্যাকটিস করি আমরা। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 16 ওয়াই মাইনাস টু। এটা এটার প্রথমে বের করবো আমরা অক্ষের ইকুয়েশন। অক্ষের ইকুয়েশন আমরা কি শিখেছিলাম? অক্ষের ইকুয়েশন শিখছিলাম হচ্ছে আমরা যেটার উপর স্কোয়ার থাকবে সেই ভিতরেরটা ইকুয়াল টু জিরো, তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে অক্ষের সমীকরণ। তারপরে বের করব শীর্ষ। শীর্ষ কোনটা? শীর্ষ হচ্ছে যে আলফা বিটা 1, 2। তারপরে কি শিখব? উপকেন্দ্র। উপকেন্দ্র কিভাবে বের করতে হয়? তোমার উপরে যাই আমরা, দেখেন এই যে উপকেন্দ্র বের করতে হয় শীর্ষ থেকে এই যে এ পরিমাণ যাইতে হয়, যোগ করতে হয়, ডানে যাইতে হয়, তাই না? তাইলে যোগ করতে হয় কার সাথে? যোগ করতে হয় এই যে যেটার উপর স্কোয়ার নাই সেটার সাথে। কি যোগ করতে হয়? এ যোগ করতে হয়। তাইলে শীর্ষের সাথে, শীর্ষের যেটার উপর স্কোয়ার নাই সেটার সাথে, তাহলে শীর্ষের উপকেন্দ্র ওয়ান ওয়ানই থাকবে, টু এর সাথে যোগ হবে এ, এ। কিন্তু এখন এর মানটা কোথায় পাই? এর মানটা এখান থেকে নিয়ে আসতে হবে না আমাদের? 16 আছে, এখানে আমাদের থাকার কথা ফোরে, ফোরে ফোরে তাইলে কত হয়? ফোরে ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে এ ইকুয়াল টু 4 হয় না? তার মানে এর মান 4, 2 প্লাস 4, 1, 2 প্লাস 4, 1, 2 প্লাস 4 কত হয়? 6, 1, 6। এইটা হবে তোমার উপকেন্দ্র। এখন নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, এটা কি? এটা তোমার এই দেখো নিয়ামক রেখার পাদবিন্দু, এটা মাইনাস হবে না? কোনটা মাইনাস হবে? যেটার উপর স্কোয়ার নাই সেটা থেকে মাইনাস হবে। তাহলে আগে শীর্ষবিন্দুটা, এটা করার জন্য তোমরা সবসময় করবা কি, আগে শীর্ষবিন্দুটা বসাই দিবা 1, 2। শীর্ষবিন্দু বসার পর দেখবা শীর্ষবিন্দুটা এখানে বসাই দিবা, তো বিয়োগ করতে হবে না? কার সাথে বিয়োগ করতে হবে? এই যে ওয়াই এর সাথে, তার মানে সেকেন্ডটা এই যে ওয়াই এর সাথে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এ, এর মান কত? এর মান 4। তাহলে কত হইলো? 1, -2 না? এইটাই তোমার নিয়ামক রেখার পাদবিন্দু। আর আরেকটা হচ্ছে শীর্ষ বিন্দুগামী স্পর্শক। শীর্ষবিন্দুগামী স্পর্শক কি? এটা হচ্ছে তোমার যেটার উপর স্কোয়ার নাই সেটা ইকুয়াল টু জিরো, এই যে স্কোয়ার নাই এটার উপর 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। আজকের মতো এইটুকু ভাইয়া, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্র্যাকটিস করো। এখন আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা, কারণ এটা আমার প্রথম ভিডিও না, এটা তো আমার প্রথম ভিডিও, এর জন্য হয়তো অনেক কিছু ভালোভাবে বুঝাইতে পারি নাই। আস্তে আস্তে আমি সেগুলো ঠিক করে নেব। কোথায় কি ভুল আছে তোমরা আমাকে গঠনমূলক সমালোচনা করতে পারো যে ভাইয়া এখানে ভুল আছে বা এখানে আমি বুঝতে পারিনি, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।